আজকে হচ্ছে 7 আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের অষ্টম ক্লাস। এবং আজকে আমরা পড়বো, দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা। এখান থেকে প্র্যাকটিস যারা করেন রেগুলার, দেখবেন যে এরকম ঘটনা অহরহ ঘটে প্রতিদিন কোর্টে। এবং সর্বোপরি এই ধারাটা প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ, লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা আগে টাইটেলটা পড়ি। টাইটেলটা হচ্ছে যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি। ধারা 205 ঘ। দেখেন, কিন্তু যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি হবে বলেন? 205 ডি। রুবেল বলেন কোন ডি? বড় হাতের ডি। এই জায়গায় কোনো ব্রাকেট থাকবে না। যদি ব্রাকেট থাকতো তাহলে এটা 205-এর সাবসেকশন হতো। আর যেহেতু ব্রাকেট নাই, তার মানে এটা আলাদা একটা স্বতন্ত্র একটা কি ধারা। তো এটার আমি একটু বিষয়টা একটু ব্যাখ্যা করি, তারপর বইয়ের সাথে মিলাই। দেখেন, এই জায়গা বলছে যে যদি একই বিষয় নিয়ে ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে, তো বা মারামারি হয়েছে, তো ওই বিষয় নিয়ে একটা নালিশি মামলা মানে ম্যাজিস্ট্রেটের কাছে একটা সিআর মামলা চলমান আছে। সিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে। যে কোনো পর্যায়ে মানে সেটা অনুসন্ধান পর্যায়ে থাকতে পারে, তদন্ত পর্যায়ে থাকতে পারে, বা বিচারিক পর্যায়েও থাকতে পারে। এটা কোনো বিষয় না। সিআর মামলাটা কোন স্টেজে থাকবে? যে কোনো স্টেজে। আচ্ছা, এখন ম্যাজিস্ট্রেট যদি জানে, উনি যদি অবগত হন একই বিষয় নিয়ে মানে ওই মারামারি নিয়ে আর একটা সিআর মামলা থানায় তদন্তাধীন আছে, সেটা পরের বিষয়। ঘটনা একই, ঘটনা একই, বুঝতে পারছেন? ঘটনা এক হলে ডেফিনেটলি তো মামলার পক্ষটক্ষ একই হওয়ার কথা। এখন এক হোক বা না হোক, ওই বিষয়বস্তুটা কি একই। তো এখন আমাদের একটু মিলাই দেখেন, নালিশি মামলাটা কোন স্টেজে আছে? রুবেল, মনোযোগ দেন, একবার শুনলে পারবেন, মনোযোগ দেন। নালিশি মামলাটা যে কোনো স্টেজে থাকতে পারে, সেটা অনুসন্ধান থাকতে পারে, সেটা কি বিচারও হতে পারে। কিন্তু ম্যাজিস্ট্রেট যখন জানলো একটা পুলিশি তদন্ত চলমান আছে, পুলিশি তদন্ত মানে হচ্ছে ওটা কি মামলা? জিআর মামলাটা কোন স্টেজে আছে? তদন্তাধীন, মানে এখনো পুলিশ রিপোর্ট দাখিল করে নাই। যখনই ম্যাজিস্ট্রেট এই কথাটা জানতে পারবে, উনি সাথে সাথে ওনার কাছে যে মামলাটা আছে উনি ওটার কার্যক্রম স্থগিত করবে। ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ওনার কাছে যে মামলাটা চলমান আছে সেটার কার্যক্রম কি করবে? তাহলে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, যে 205, 205-এর ডি-তে কোন মামলার কার্যক্রম স্থগিত করা হয়? নালিশি মামলা। নালিশি মামলাটা স্থগিতের আগে কোন স্টেজে থাকতে পারে? যে কোনো স্টেজে। 205-এর ডি-তে কোন মামলাটা চলমান থাকে? তদন্তাধীন। দেয়ার মামলাটা পুলিশি তদন্ত কি থাকে? চলমান থাকে। আচ্ছা, এখন ম্যাজিস্ট্রেট নালিশি মামলা তো স্থগিত করলো, করার সাথে সাথে উনি ওই যে পুলিশি তদন্ত মানে জিআর মামলা চলমান আছে, ওই মামলার পুলিশ রিপোর্ট তলব করবে। বলবে যে আপনি যত দ্রুত পারেন এই বিষয়ে কি দিবেন, পুলিশ রিপোর্ট দেন। তো যখন ওই মামলাটার পুলিশ রিপোর্ট দেওয়া হবে, পুলিশ রিপোর্ট মানে হচ্ছে যে আইদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। চার্জশিট আর ফাইনাল রিপোর্টটাই কি বলে? পুলিশ রিপোর্ট। যখন ওই মামলাটার পুলিশ রিপোর্ট দেওয়া হবে, তখন ধরেন চার্জশিট দিল, চার্জশিট দেওয়ার পরে উনি দেখবেন চার্জশিটে তো ডেফিনেটলি ওই জায়গায় একটা আসামিদের তালিকা থাকে, জানেন তো? যে পুলিশ তদন্ত করে দেখলো যে হাফিজ, সুমন সেন, বিমল বিশ্বাস, সমীরন এরা অপরাধ করছে। সেন্টাপ বলে। চার্জশিটে যাদের কলাম দেখবেন, একটা হলো সেন্টাপ, একটা হলো নট সেন্টাপ। সেন্টাপ মানে হলো ওরা অপরাধ করছে, অভিযুক্ত, ঠিক আছে? তো যখন এই চারজনের নাম আসছে, তখন ম্যাজিস্ট্রেট দেখবে যে এই চারজনের নাম আসামি হিসেবে নালিশি মামলার আসামিতেও আছে কিনা। বুঝেন কিনা? মানে পুলিশ রিপোর্টে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের সাথে নালিশি মামলার আসামিদের মিল আছে কিনা। যদি মিল থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই যে জিয়ার মামলা আর ওনার কাছে যে সিয়ার মামলা কার্যক্রম কি করছিল, স্থগিত করছিল, এই দুইটা একসাথে উনি চালাবে, উনি একসাথে বিচার করবে। আর যদি মিল যদি না থাকে, দেখা গেল যে ওই ওই মামলার আসামিরা আলাদা, পুলিশ রিপোর্টে যাদের নাম এসেছে তারা আলাদা, আর নালিশি মামলার আসামি কি আলাদা, তাহলে উভয় মামলার গতিতে চলবে। এটা হলো 205 টি ভাই। 205 টি। তাহলে এখানে যে তো ওই মামলার গতিতে এই মামলায়। এখন যে প্রশ্ন আমার কাছে একটু পরে আসবে সেটা হলো, স্যার যদি দুই তিন জনের মিল থাকে,
যদি 5 জনের মিল থাকে তাইলে কি হবে? এটা আদালতের এখতিয়ার। আদালত ইচ্ছা করলে একসাথে করতেও পারে, আবার কি না করতে পারে। উনি কিন্তু কোনোটা করতে বাধ্য না। এটা উনি এমন না যে মিল থাকলেই উনি দুইটা একসাথে করবে, এটা অবাধ্য না। আবার একজনের মিল থাকলে উনি একসাথে বিচার করতে পারে। বাট কাহিনীটা হচ্ছে, আপনি জায়গা মনে রাখবেন, 200% দিয়ে হলো কোন মামলার কার্যক্রমটা স্থগিত থাকবে? শেয়ার মামলা। ওটা কোন স্টেজে আছে? অনুসন্ধান বা বিচার। আর কোন মামলার তদন্ত প্রতিবেদন চাইবে? শেয়ার মামলা। আসার পরে দেখবে যে উভয় মামলার আসামি কি আছে কিনা, মিল আছে কিনা। মিল থাকলে দুইটা মামলা একসাথে বিচার করবে এবং ধরে নেওয়া হবে দুইটা মামলায় দায়ের করা হয়েছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আর যদি মিল না থাকে, তাহলে তুমি তোমার গতিতে, আমি আমার গতিতে। ধন্যবাদ। রুবেল দেখেন, রুবেল ভালোভাবে পড়াশোনা করেন, আল্লাহরে ডাকেন, যদি 2-1 মাস পিছায় আপনি পরীক্ষা এবার পেয়েও যেতে পারেন। তো তার মানে এই না যে এবছর পরীক্ষা হবে না, আমি জাস্ট সব প্রবাবিলিটি, সম্ভাবনার কথা বলতেছি। কি হবে না না হবে সেটা তো আল্লাহই ভালো জানে। যেরকম আমি বলছিলাম আমার পরীক্ষা পাওয়ার কথা না, আমি 2 মাস 3 মাস পিছাইছে, আমি মাস্টার্স করা অবস্থায়, মাস্টার্স রানিং আছে এমন অবস্থায় পরীক্ষা পাই গেছি। 13 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ এপ্রিলে দিছি। আর এই যে কয়দিন পরে আমার 10 বছর হবে। আচ্ছা। আর 22 বছর 6 মাস বয়সে উকিল হয়েছিলাম। আচ্ছা দেখেন। আসসালামু আলাইকুম স্যার। 6-8। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান সাহেব। জি, আপনাদের ছোট। আমার স্টুডেন্ট আছে আনারুল হক, বিমল। আনারুল হক বিমল সাহেবই তো। আপনার এসএসসি কত সালে বিমল সাহেব? 78-এ ওনার এসএসসি। দেখেন, 8। বিমল সাহেবের এসএসসি 78, তা উনি তোমার স্টুডেন্ট। দেখেন, তো আমরা একটু পড়ি যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি 205 দেখেন, একই অপরাধ সম্পর্কে আন্ডারলাইন করবেন, নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধি 205 দ্বারা উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। একটা কথা বলে নেই, আমাদের পুরাতন বইতে এত বিস্তারিত বলা নাই, বাট আমি যেটা বললাম মূল থিম কিন্তু ওটাই। বুঝতে পারছেন? তো একটু পড়ি দেখেন। অনুসন্ধান বা বিচার স্থগিত 205 ঘয়ের 1। আপনাদের এই ঘয়ের 1, 2, 3 এই সাবসেকশন পড়ার আমার কোনোই দরকার নাই। যদিও লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, আমি এই যে থিমটা বলে দিলাম যে উনি নালিশি মামলার কার্যক্রম স্থগিত করবে, এরপরে পুলিশ রিপোর্টটা তলব করবে, মিল থাকলে একসাথে বিচার করবে, নাইলে করবে না। ইস্তার আকারে আকারে লিখে যাবেন, শেষ। দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশি তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার আন্ডারলাইন করবে, স্থগিত করবে। যার পুরাতন বই আছে, স্যার যার নতুন বই আছে, এটা স্থগিত করবে, এটা একটু আন্ডারলাইন করবেন। ধারা 205 ঘয়ের 1 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলায় বিচার বা অনুসন্ধানের পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, তার অপরাধটির অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। মানে কোন মামলাটা স্থগিত করতেছে ভাই? সিআর মামলাটা। এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করে। মানে যে, আপনি এখন আমার বলতে পারেন যে এই জায়গায় জিআর মামলা লেখা, তো জিআর মামলা লেখা লাগবে না, পুলিশি তদন্ত আছে মানে ওটা হচ্ছে কি মামলা? জিআর মামলা। আচ্ছা, তারপরে 205 ঘতে বলছে একত্রে বিচার করবে। দেখেন, আমি আপনাদের বলছি একত্রে বিচার করে কখন? যদি আসামির কি থাকে, দুই মামলার আসামিদের সাদৃশ্য থাকে বা মিল থাকে। দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা এবং পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে যদি 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি। দেখছেন, মানে পুলিশ রিপোর্টে যার নাম আসছে সে আবার নালিশি মামলারও কি আসামি। উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান এবং বিচার করতে করবে। আন্ডারলাইন করেন, যেন উভয় মোকদ্দমা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য হয়। যদি পুলিশ প্রতিবেদনে যে ব্যক্তির নাম এসেছে তার সাথে যদি নালিশি মামলার আসামি মিল থাকে, তাহলে উভয় মামলা একসাথে বিচার করবে এবং ধরে নেওয়া হবে কি উভয় মামলা হয়েছে কিসের মাধ্যমে? পুলিশ রিপোর্টের মাধ্যমে। তো তারপরে দেখেন, তারপরে প্রশ্নটা দেখেন, ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে 205 ঘয়ের 3। আমার সাবসেকশন মনে রাখার কোনোই দরকার নাই। আমরা জানি যে, দেখেন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে আন্ডারলাইন করবেন সম্পর্কিত
না বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলার কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচার অগ্রসর হবে। তার মানে হচ্ছে যে যদি মিল না থাকে তাহলে কি করবে? নালিশি মামলা নালিশি মামলার গতিতে, আর ওই মামলার গতিতে। মিল নাই, কিন্তু কথাটা বললাম এই জায়গায় সাবসেকশন 1 2 3 আমার মনে রাখার কোনো দরকার নাই। আপনি 3 ধাপ মনে রাখবেন, যে প্রথমত সে নালিশি মামলার কার্যক্রম স্থগিত রাখবে, পুলিশ রিপোর্ট তলব করবে, এলো 1 ধাপ। যদি পুলিশ রিপোর্ট আসার পরে যদি মিল থাকে একসাথে বিচার করবে, ধরে নেওয়া হবে পুলিশ রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। যদি মিল না থাকে তাহলে 3য় ধাপে কি করবে? ওই মামলায় এই মামলার গতিতে, এই মামলায় মামলার গতিতে। তো এইটা আপনি জানলে হবে কি ভাই, আমাদের ওই লিখিত পরীক্ষার সময় প্রশ্ন আসবে যে অমুকের বিরুদ্ধে একটা ঘটনাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের কাছে একটা মামলা চলমান আছে, একই বিষয় নিয়ে একটা পুলিশি তদন্ত চলমান আছে। এখন বিচারক যখন জানতে পারলেন যে পুলিশি তদন্ত চলমান আছে, এখন ওনার করণীয় কি? তখন আমার লাগবে কোন ধারা? এই 205-এর ডি ধারা। দেখেন, জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো তো বলতেছে যে 205-এর ঘ ধারাটি শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এবং একই অপরাধে নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। করবে কখন? যদি আসামিদের কি থাকে? মিল সাদৃশ্য থাকে। তারপরে লাইনটা আপনাদের বইতে আছে, এটা ইম্পর্টেন্ট, দেখেন। একমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট 205 ধারায় দায়রা আদালতে প্রেরণ করবে। 205 পাইছেন? এটা আছে না বইতে? পুরাতন বইতে আছে না হাফিজ? 205 ধারায় মানে যখন, শুনেন একটু মনে করেন, যখন কোন মামলা আমলি আদালতে কতক্ষণ থাকে? কগনিজেন্স কোর্টে থাকে সিআর মামলা যতদিন পর্যন্ত ওই আসামিরা হাজির না হচ্ছে, আসামিরা হাজির না হচ্ছে। আর জিআর মামলা কগনিজেন্স কোর্ট থেকে যখন চার্জশিট একসেপ্ট করে তারপর বদলি হয়ে যায়। এখন কথা হলো, সিআর মামলা হোক বা জিআর মামলা হোক, উনি বদলিটা করবে কোথায়? এটা দেখবে দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। যদি দেখে হত্যা মামলা, হত্যা মামলা বিচারের এখতিয়ার আছে দায়রা জজের। যদি দেখে চুরির মামলা, তখন বিচারের এখতিয়ার আছে ম্যাজিস্ট্রেটের। তাহলে আমলি আদালত যদি দেখে এই মামলাটা বদলি করতে হবে দায়রা জজের কাছে, তখন উনি 205 ধারায় মামলাটা পাঠাই দিবে দায়রা জজে। যদি দেখে এই মামলাটা বিচার করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক, তাহলে পাঠাবে ম্যাজিস্ট্রেট আদালতে। কত ধারায়? 205 বা সিসি। 205 বা সিসি। তাহলে আমলি আদালত থেকে কোনো মামলা দায়রা জজের কাছে যাচ্ছে বদলি হয়ে 205 আমলি আদালত থেকে কোনো মামলা ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে 205 এখন বলেন আমারে, আলামিন সাহেব বলেন, 192-এর সাথে এই 205 আর গর পার্থক্য কি? তো এখন করতে হচ্ছে ধরেন যদি কারো অপরাধ তদন্তের জন্য বা বিচারের জন্য অনুসন্ধানের জন্য অথবা বিচারের জন্য প্রেরণ করছে, কিন্তু তখন নিতেও পারে নাও নিতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমলে নেওয়ার পরে বিচারের জন্য প্রেরণ করছে। যদি তার এখতিয়ার না থাকে ম্যাজিস্ট্রেট বিচারের আচ্ছা, একটা জিনিস হচ্ছে, এটা আমরা এইভাবে বলা যেতে পারে 192 ধারা ট্রান্সফার করতে পারে শুধুমাত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর এখানে স্থানান্তর করতেছে আমলি আদালত। 192-তে চিফ স্যারের কাছ থেকে মামলা যাচ্ছে আর একজন ম্যাজিস্ট্রেটের কাছে। আর 205 বা যাই বলেন, এখানে দায়রা জজের কাছেও যাচ্ছে, ম্যাজিস্ট্রেটের কাছেও যাচ্ছে। 192-তে যে ট্রান্সফারটা করতেছে সেটা করতেছে অনুসন্ধান বা বিচারের জন্য। অনুসন্ধান না কি বিচার। আর এই 205 বা তে যে ট্রান্সফারটা করতেছে এটা শুধুমাত্র বিচার। এটা শুধুমাত্র কি বিচার। কারণ আমলি আদালত থেকে মামলা বদলি হয়ে গেলে ওই আদালতে গিয়েই তো চার্জ গঠন হবে। আচ্ছা দেখেন, হম, আচ্ছা, একজন প্রশ্ন করতে 347-এ কি? 347-এর বিধানটা হলো যখন মামলার বিচার টিচার শেষ, রায় দিবে, রায়ের সময় যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখে যে উনার দণ্ড দেওয়ার ক্ষমতা আছে সর্বোচ্চ 5 বছর, বিশেষ ক্ষমতা বলে 7, সাধারণ ক্ষমতা বলে 5, কিন্তু উনার এই মামলাটার আরো বেশি সাজা দেওয়া দরকার, তখন উনি 347 ধারায় এই মামলাটা রায় না দিয়ে 47 ধারায় মামলাটা বদলি করে পাঠাই দিবে দায়রা জজের কাছে। আর সেম ঘটনা যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে ঘটে, ধরেন দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে 3 বছর, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কত দিতে পারে? 2 বছর। কিন্তু উনরা যে সকল অপরাধের বিচার করে দেখবেন ওই সকল অপরাধের শাস্তিটা চায় আরো অনেক বেশি, বাট ওনার সামর্থ্য আছে 3 আর 2। এখন উনি যদি মনে করে যে এর চেয়ে আরো বেশি সাজা দেওয়া
দরকার, তাহলে উনি ওই মামলাগুলো পাঠাই দিবে 349 ধারায় কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, এবং 205 গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। তাহলে আমরা যাই পড়বো না কেন সবকিছু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবেন যে 205 গতে কি আছে, 205 গতে কি আছে, 192-তে কি আছে, 347-এ কি আছে, 349-এ কি আছে। তো সেলফ প্র্যাকটিসের প্রশ্ন আপনারা ইনশাল্লাহ পারবেন। এখানে 3 নাম্বার প্রশ্নটা আপনাদের পুরাতন বইতে নাই, একটু যদি দেখেন যে যখন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য কোনো অপরাধ দায়রা আদালতে স্থানান্তর করে সেই ক্ষেত্রে বিষয়টি অবগত করতে হবে কাকে? আছে বোধহয়। দায়রা আদালতে পাঠালে অবগত করতে হবে কারে বলেন? পাবলিক প্রসিকিউটরকে। দায়রা আদালতে যে কোনো কিছু পাঠাইলেই ওই বিষয়ে অবগত করতে হবে কাকে? পাবলিক প্রসিকিউটর। আর এই আহ 6 নম্বরে একটা প্রশ্ন আছে, দেখেন, যে একই অপরাধ হতে সৃষ্ট কাউন্টার কেস একত্রে বিচার করতে হবে। কাউন্টার কেস মানে একটা অপরাধ থেকে যদি 2টা মামলা হয় তাহলে একত্রে বিচার করতে হবে। এই বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে ভাই? 205 কত বলেন? গ। 205 গ। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা একটু দেখেন, আপনাদের পুরাতন বইতে থাকার কথা, যে নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলা অ্যাবেইট হবে। আর আসামি অ্যাবেইট হবে না, সরি, মানে ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি যে মামলাটা করছে সে যদি মারা যায় মামলা বাতিল হবে না, কিন্তু আসামি মারা গেলে মামলা কি বাতিল হবে। আর এই অ্যাবেইট, ABATEMENT অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল, আর ABETMENT এই অ্যাবেটমেন্ট মানে হলো প্ররোচনা। ওই যে আমরা দণ্ডবিধিতে পড়বো ABETMENT অ্যাবেটমেন্ট, ইটি ইটি এমইএনটি, এই অ্যাবেটমেন্ট মানে কি প্ররোচনা। ওই যে আমি কারো বললাম যে হাফিজ অমুক রে একটা ঘুষি দেন, আমি তার প্ররোচিত করতেছি, এটা হলো অ্যাবেটমেন্ট, ABETMENT। আর যদি বলে ABATEMENT, এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল। ABATEMENT এরপরে ই আছে, বাতিল। এটা কোনো ধারায় নাই। কোর্ট যদি বলে কোথায় আছে, কোর্ট এখন সব জিনিস সব জায়গা তো নাই। আপনি আপনি যদি বলেন, কোর্টে যায় যদি বলেন যে এই যে পুট আপ দিতে হবে ফৌজদারি কার্যবিধি কোথায় আছে, পুট আপ যে আমার দেওয়া লাগবে নালিশের জামিন শুনানির আগে পুট আপ দিতে হয়, এটা ফৌজদারি কার্যবিধির কোথায় আছে বলেন সকল জায়গায়? কোর্ট টোট এখন কাউরে অপমান টপমান উকিল সাহেব যদি করে, জজ সাহেবকে ঝাড়ি দেবেন যে পতন কিন্তু হয়ে গেছে, আপনারা উকিল সাহেবকে সম্মান করবেন। নথি তলবের দ্বারা আছে রিভিশনের ক্ষেত্রে, কিন্তু আপনি যে জামিন শুনানির সময় নথি তলবের কোথায় আছে আমারে বলেন? জামিন শুনানির সময় সেটা পরের কথা, যা আছে তো আছে। আমি বলতেছি যে সব জিনিস যে থাকতে হবে এমন কোনো কথা নাই, কিছু কিছু আছে, এগুলো হচ্ছে কাস্টমস। এই যে যে আপনার নালিশি মামলা যে বাতিল হবে না, আচ্ছা কোর্ট যদি বলে যে, আপনি কোর্ট যদি বলে কোথায় আছে, তখন কোর্টে আপনি পাল্টা বলবেন যে বাদী মারা গেলে যে বাতিল হবে এটা কোথায় আছে। বাদী মারা গেলে যে মামলা বাতিল হবে এটা কোথায় আছে। একটা মামলা আমি করছিলাম, তারপরে ওই লোকটা মানে মামলা করার পরে তার 7 দিন পরে মারা গেছে। আচ্ছা দেখেন, তো ভাই আমরা চলে আসি। আচ্ছা, আমরা অপরাধ আমলে নেওয়া এটা পড়বো, দেখেন, অপরাধ আমলে নেওয়া এবং সংশ্লিষ্ট বিধানসমূহ। অপরাধ আমলে নেওয়া এবং সংশ্লিষ্ট বিধানসমূহ, কগনিজেন্স অফ অফেন্সেস এন্ড রিলেটেড প্রভিশন, তারা 190 থেকে 190, 199। আমি আপনাদের একটু বলে দিছি, সেটা হচ্ছে আমলে নেওয়া মানে কি বোঝায় ভাই বলেন? আমলে নেওয়া মানে
204 ধারা 190 ধারা আমলে না মানে 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট। সুমন সেন বলেন সমন বা ওয়ারেন্টের আর একটা নাম কি? এই দুইটারে কি ইস্যু বলে? অনলাইনে বলতে পারবেন? এই যে যে সমন বা ওয়ারেন্ট ইস্যু করে এটারে কি ইস্যু বলে? প্রসেস প্রসেস, স্যার। প্রসেস ইস্যু। আচ্ছা ধন্যবাদ। দেখেন আমরা একটু পড়ি। ফৌজদারি মামলার কার্যক্রম শুরুর পূর্ব শর্ত হলো আদালত বা ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে হবে। 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। অপরাধ আমলে নেওয়ার পর 191 এবং 192 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর করা। 193 ধারায় দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। 195 ধারা থেকে 199 খ ধারা পর্যন্ত আমলে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো আমরা যদি আমলে নেওয়া অর্থ দেখি, আমলে নেওয়া অর্থ, আমলে নেওয়া আসলে কাকে বলে এটা আমি একটু বলি। এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে আমলে নেওয়ার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তো আমলে নেওয়া আসলে কাকে বলে? আমলে নেওয়া মানে আপনি বুঝাইছি আপনাদের যে যখন কোনো ম্যাজিস্ট্রেট ধরে নেয় এই ঘটনার সত্যতা আছে তখন এটাকে বিচারার্থে গ্রহণ করাকে টেকিং কগনিজেন্স বা আমলে নেওয়া বা বিচারার্থে গ্রহণ করা একই কথা, সেটাকে বলে কি? আমলে নেওয়া। এবং আমলে নেওয়া মানেই হয় সমন দিবে না হলে কি দিবে? ওয়ারেন্ট। তো এই জায়গা যে আমলে নেওয়ার যে আহ, বিস্তারিত ব্যাখ্যা আছে এটার আমি পড়লাম না। এই জায়গা ঘুরাই পেঁচাই একই কথা লেখা যে ওনার কাছে যদি ম্যাজিস্ট্রেটের কাছে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি প্রাথমিকভাবে মনে হয় যে এই ঘটনা সত্য, আসলেই অমুক মহিলার স্বামী তার কাছে যৌতুক চাইতে পারে, বা আসলেই অমুক মহিলার স্বামী তাকে অত্যাচার করেছে যৌতুকের জন্য, তাহলে সরাসরি উনি আমলে নিতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। দেখেন, আচ্ছা পানি আনাই দিবা নিয়ে আনি, পানি হচ্ছে আজকে আর দিবে না, আগামীকাল সকালে দিবে। নিচ থেকে 2 বোতল আনাই দিচ্ছি তারা। যে সকল ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে, আন্ডারলাইন করেন যে ফৌজদারি কার্যবিধির 190 ধারা অনুযায়ী নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। আমি গতদিন বলছিলাম, দেখেন সেটার ব্যাখ্যা এখানে আছে। কে কে পারে? মহানগর এলাকায় পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর গোপালগঞ্জ পারে কে কে? দেখেন, মানে মহানগর এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু অপরাধ আমলে সাধারণভাবে নিতে পারে না। পারে কখন? যদি তাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। আমাদের সুমন সেন ভাই বলেন যে আমলযোগ্য অপরাধ যদি থানায় করা হয় তাহলে তদন্তের অনুমতি দিতে পারে কে কে? আমল অযোগ্য মামলা যদি থানায় করা হয় তাহলে তদন্তের অনুমতি কে কে দিতে পারে? সমীরণ ভাই কে পারে? আর প্রথম আর দ্বিতীয় পারে? প্রথম আর দ্বিতীয় পারে। আচ্ছা, দেখেন তো এখন আমরা চলে আসি যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। 190 ধারা দেখেন, 190 এর উপধারা কত? 1 ধারায় উপর উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ গোল দিবেন 3টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। কয়টি উৎস? 3টি উৎস। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে অপরাধ আমলে নিতে পারে কয়টি উৎসের উপর ভিত্তি করে? কয়টা? 3টি। এখন আমি একটু সংক্ষেপে বলে দিই শুনেন। যদি সেটা যদি সেটা সিআর মামলা হয় তাহলে আমলে নেবে 190 এর ক। যখন সেটা জিআর মামলা হয়, জিআর মামলা আমলে নেয় মানে যখন পুলিশ রিপোর্ট দিল, সেটা হলো 190 এর খ। 190 খ। 190 পরে একে ব্র্যাকেট, কতেও ব্র্যাকেট, আবার 190 পরে একে ব্র্যাকেট, কতেও ব্র্যাকেট। আর ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় 190 এর গ। তাহলে আমলে নেয় কয়টা উৎসের উপর ভিত্তি করে? 3টা। নালিশি মামলার ক্ষেত্রে 190 এর ক, পুলিশি মামলার ক্ষেত্রে 190 এর খ, আর সৌমোটো বা স্বপ্রণোদিত হয়ে নাই কততে? মানে ওটা নালিশি মামলাও না, এটা পুলিশও, পুলিশ রিপোর্টও দেয় নাই, উনি নিজের ইচ্ছায় কোনো অপরাধ আমলে নিতে পারে, এটা হচ্ছে 190 ক।
তো আপনি এই জায়গা যা পড়ছি এটাই হুবহু আমাদের লিখিত পরীক্ষা আসতে পারে, যে অপরাধ আমলে নিতে পারে কয়টি উৎসের উপর ভিত্তি করে বা আমলে কিভাবে নেওয়া হয় আলোচনা করুন। দেখেন আমরা প্রথমে দেখব নালিশ গ্রহণ করে, আন্ডারলাইন করবেন 190 ক। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে ম্যাজিস্ট্রেট এমন নালিশ গ্রহণপূর্বক অপরাধ আমলে নিতে পারে 190 ক। অর্থাৎ 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করলে ম্যাজিস্ট্রেট নালিশকারীর বল দিবেন শপথ পূর্বক, বল দিয়েছেন শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধটি 190 ক ধারায় আমলে নিতে পারে। তাই সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। তো যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই সিআর মামলার ক্ষেত্রে আমলে নেয় 190 কততে, 190 ক। অন্যদিকে আন্ডারলাইন করবেন নারাজি দরখাস্তকে প্রোটেস্ট পিটিশন নালিশ হিসেবে গ্রহণ করে 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। আমি ধরে নিলাম যে আপনারা নালিশি দরখাস্ত কি কেউ জানেন না। নালিশি দরখাস্ত হলো যখন ধরেন সিআর মামলার ক্ষেত্রে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয়, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই বিষয়ে আরো তদন্ত করা দরকার, তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় কততে, 202। আর পুলিশ রিপোর্ট দেয়, আমরা সামনে পড়বো যে চার্জশিট দেখবা ফাইনাল রিপোর্ট দেয়, এটা দেয় 173 ধারায়, 173 ধারায়। তো তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট যখন আসলো, আসার পরে যিনি মামলা করলো দেখলো কি যার বিরুদ্ধে মামলা করছে তার নাম নাই, চার্জশিটে তার নাম কি নাই, বা যার বিরুদ্ধে মামলা করছে তার অব্যাহতি সুপারিশ করছে। তখন যে মামলা করছে সংবাদদাতা বা নালিশকারী, সে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে দরখাস্ত দেয় সেটাকে বলে নারাজি দরখাস্ত, বা ইংরেজিতে বলে প্রোটেস্ট পিটিশন। মানে আমি আপনার তদন্ত প্রতিবেদন মানি না। নারাজি মানে হলো আরবি শব্দ, নারাজি একটা আরবি শব্দ যার অর্থ হলো আমি মানি না। তাহলে আপনারা যদি বলে যে নারাজি দরখাস্ত কাকে বলে, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে দরখাস্ত দেওয়া হয়, কে দেয়, নালিশকারী যে মামলা করেছে সে যে দরখাস্তটা দেয় সেটাকে বলে কি নারাজি দরখাস্ত। তো নারাজি দরখাস্ত সেটা জিয়ার মামলায় দেখ বা সেটা সিআর মামলায় দেখ, নারাজি দরখাস্তও আমলে নেয় 190 ক। তাহলে আপনি 190 ক তে দুইটা কথা মনে রাখবেন, যে নালিশি মামলাও আমলে নেয় 190 ক, আবার নারাজি দরখাস্তও আমলে নেয় কততে, 190 ক। নালিশি দরখাস্তের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে বাধ্য না। বাধ্য কি বলেন, উনি কোনো কিছু করতেই বাধ্য না। আমলযোগ্য অপরাধ হলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে না নিয়ে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের, আন্ডারলাইন করেন 156(3) ধারায় পুলিশকে নির্দেশ দিতে পারে বা তদন্তের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আমরা 2 নম্বরে চলে আসি। পুলিশ কর্তৃক দাখিলকৃত রিপোর্ট গ্রহণ করে 190 আগেই বলেছি যে এটা কি মামলা, মামলা। দেখেন পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190 খ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। আন্ডারলাইন করবেন জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষে লিখিত আকারে যে প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করে সেই রিপোর্ট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে। আন্ডারলাইন করবেন এই ধারায় পুলিশ রিপোর্ট বলতে আমলযোগ্য বা আমল অযোগ্য যে কোনো অপরাধের পুলিশ রিপোর্ট বোঝানো হয়েছে। মানে যদিও জিআর মামলা বলছে বাট অ্যাকচুয়ালি এটা নন জিআর রেও কি করে অন্তর্ভুক্ত করে। এই যে আমলযোগ্য বা আমল অযোগ্য, জিআর মামলা তদন্ত করুক বা নন জিআর মামলায় তদন্ত করুক, রিপোর্টটা দেয় কততে, 173 ধারায়। মনে রাখতে হবে পুলিশের নিকট মামলা করা মানেই আহ ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে সেটা বলা যায় না, বরং থানায় দায়েরকৃত মামলা তদন্ত করে গোল দিবেন 173 ধারায় রিপোর্ট দাখিল করলে উক্ত রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে আপনারা যদি বলে ভাই পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নাই কত ধারায়, 190 খ। আর নালিশি মামলার ক্ষেত্রে নেয় 190 ক। পরেরটায় চলে আসি, দেখেন যে অন্য কোনো উৎস হতে প্রাপ্তের ভিত্তিতে, আন্ডারলাইন করবেন 190 গ। পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট গোল দিবেন নিজস্ব জ্ঞান পাইছেন বা ব্যক্তিগতভাবে সন্দেহবশত কোনো তথ্য পেলে এমন তথ্যের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। যদি উনার কাছে নিজের মনে হয়, ওনার কাছে কেউ মামলাও করে নাই, পুলিশ রিপোর্টে দেয় নাই, ওনার কাছে মনে হয়েছে এই বিষয়ে অপরাধটা আমলে নেওয়া দরকার, জাস্টিস অফ দা পিস মনে আছে, জাস্টিস অফ দা পিস মানে হলো উনি যে কোনো সময় ন্যায় বিচারের তাগিদে যে কোনো অ্যাকশন নিতে পারেন। এখন সে তো যদি কাউরে মনে করে যে কাউরে মামলা, ম্যাজিস্ট্রেট কি কাউরে কোনো মামলা না দিয়ে শাস্তি দিতে পারে বলেন ভাই? আগে তো তারে একটা কি দিতে হবে, মামলা
তাহলে যে কোনো ব্যক্তি যদি কেউ মনে করে অপরাধ করে, সে তাৎক্ষণিকভাবে ওনার কাছে কেউ অভিযোগ করুক বা না করুক, উনি ওই অপরাধটা আমলে নিতে পারে 190 কততে, একের গ। না, 64 65-তে তো তার সে গ্রেফতার করতেছে, আর এটা তো আমলে নেওয়া। আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কেউ যদি অভিযোগ নাও করে, ম্যাজিস্ট্রেট নিজে কোনো তথ্য পাইলে, ধরেন পেপারে দেখুক বা টেলিভিশনে দেখুক, উনি যে কোনো ভিত্তিতে নিজে নিজেও আমলে নিতে পারে। এটা কততে, 190 গ। আচ্ছা, তাহলে আমাদের লাইনটা কেটে দেবে, লাইন কেটে গেলে আবার লাইন দিচ্ছি, সবাইকে জয়েন করে নেবার। এই জায়গা একটু পড়ি বিশেষ বক্তব্য, এখানে একটু যদি দেখি, দেখেন যে তদন্ত শেষ করার পর পুলিশ 173 ধারার অধীন ফাইনাল রিপোর্ট বা চার্জশিট জমা দেবে। তো ফাইনাল রিপোর্ট বা চার্জশিট কি, এটা আমরা সামনে আরো বিস্তারিত পড়বো, বাট এখানে যদি বলি যে পুলিশ তদন্ত করার পরে, যে পুলিশ যদি দেখে যে অমুক 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 আসলে অপরাধ করেছে, তাহলে তাকে বিচারের সুপারিশ করে যে রিপোর্ট দেয় সেটাকে বলে চার্জশিট। আর পুলিশ যদি দেখে যে তারা কে কে অপরাধ করে নাই, তাদেরকে অব্যাহতি করার অব্যাহতি চেয়ে যে আবেদনটা করে, সেটাকে বলে হচ্ছে ফাইনাল রিপোর্ট। অপরদিকে ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট দুইটাকেই এ করতে বলে হচ্ছে আপনার পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন। তো দেখেন, তো এই যে যে পুলিশ রিপোর্টটা, এটা আমরা সামনে পড়বো, এটা দেয়া হচ্ছে 173 ধারায়। চার্জশিট জমা দিলে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। আমরা জানি যে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আমলে নেয় কত ধারায়, 190 খ। আবার ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি অপরাধের নালিশ বা অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট সেই নালিশ বা অভিযোগের উপর ভিত্তি করে 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। তাহলে অপরাধ ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে কততে, কোন নালিশি দরখাস্ত দিলে 190 ক। কিন্তু দেখেন, প্রশ্ন হলো, আন্ডারলাইন করবেন, ফাইনাল রিপোর্ট জমা দিলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারবে কিনা। ফাইনাল রিপোর্ট মানে হলো পুলিশ তদন্ত করে রিপোর্ট দিছে যে রুবেল, আশিক, পীযূষ, মাসুদ এরা কোনো অপরাধ করে নাই, এদেরকে অব্যাহতি দেওয়া হোক, পুলিশ সুপারিশ করছে এই কথা। এখন তারপরেও ম্যাজিস্ট্রেট কি তাদের এই 4 জনের বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে কিনা। দেখেন, এটা মনে রাখবেন, এই মামলা বলা যাবে না। আব্দুল সালাম ভার্সেস স্টেট 36 DLR 58 মামলায় বলা হয়েছে, যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়। মানে ম্যাজিস্ট্রেটের কাছে ফাইনাল রিপোর্ট দিচ্ছে, বাট ম্যাজিস্ট্রেট সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য নয়, বরং সে তার আন্ডারলাইন করেন বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে ম্যাজিস্ট্রেট আসলে কোনোটা করতেই বাধ্য না, উনি কি করবে না না করবে একান্তই এটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বা ওনার বিবেচনামূলক ক্ষমতা। ইভেন ইভেন আমরা জানলাম যে ফাইনাল রিপোর্ট দিলেও সেটার উপর ভিত্তি করেও অপরাধ আমলে নিতে পারে 190 খ। এবং এটা বলা হয়েছে আব্দুল সালাম ভার্সেস কি স্টেট। আচ্ছা, তা এখন যদি আমরা ওই 190 সাথে 200 ধারার পার্থক্য খুঁজি, পার্থক্য হলো 200 ধারায় নেয় হলো জবানবন্দি, শপথ বাক্য পাঠ করে জবানবন্দি নেয় 200 ধারায়। আর জবানবন্দি নেওয়ার পরে যা যা করতে পারে তার মধ্যে একটা হলো আমলে নিতে পারে 190 ক। আর 190 কতে আমলে নেওয়া মানে এই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া কত ধারায়, 204 ধারায়। তো এই জায়গায় আর পড়ার কিছু নাই। প্রতিকারের জায়গা দেখেন, প্রতিকারটা যদি দেখেন, প্রতিকার যে 190 ধারায় ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে গোল দিবেন 435 বা 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধ আমলে নেয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে কি, রিভিশন। ওই যে একটা প্রশ্ন আসছিল যে সমন দিলে প্রতিকার কি, রিভিশন। তো এখানে যে জিনিসটা মনে রাখবেন, দেওয়ানি মামলা হোক ফৌজদারি মামলা হোক, সমন দিলেই রিভিশন। দেওয়ানি মামলা হোক ফৌজদারি মামলা হোক, সামনে পড়বো, সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি, রিভিশন। মামলা খারিজ করলে প্রতিকার কি, ফৌজদারি মামলা, রিভিশন। ইভেন দেওয়ানি মামলা খারিজ করলেও অধিকাংশ ক্ষেত্রে রিভিশন, কিছু ক্ষেত্রে এটা আপিলযোগ্য আদেশ। আচ্ছা, এখন আমরা পড়বো 191 ধারা। দেখেন, অভিযুক্ত ব্যক্তির এই এই শব্দটা গোল্ডেন, অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, ধারা 191। আচ্ছা, একটু বুঝেন, আমি যদি ব্যাখ্যা দিই তারপর আপনার কাছে ইজি হবে। যে আমাদের বরকত সাহেব বলেন যে আমলে নাই কয়টা উৎসের উপর ভিত্তি করে, কি কি, নালিশি মামলা আমলে নেয় 190 ক, তারপরে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আমলে নেয় 190
বরকত সাহেব বলেন 190 গতে কি আছে? ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে, ওনার কাছে কেউ অভিযোগ করে নাই, উনি নিজে নিজে আমলে নিছে, উনি নিজে নিজে কি নিছে, আমলে নিছে। এখন শুনেন, আমাদের, আপনারা ইকুইটি ট্রাস্ট পড়ছেন কিনা আমি ঠিক জানি না, আপনাদের 2 ইয়ার্স এলএলবি তে ছিল কিনা, অনার্সে একটা সাবজেক্ট আছে ইকুইটি আর ট্রাস্ট। এখানে ন্যাচারাল জাস্টিসের কতগুলো ম্যাক্সিম আছে। তো একটা ম্যাক্সিম হলো, কোনো ব্যক্তি কখনো নিজের মামলায় নিজে বিচারক হতে পারবে না। কোনো ব্যক্তি কখনো কি, হ্যাঁ, নো ওয়ান ক্যান বি এ জাজ অফ হিজ ওন কেস। তো কোনো ব্যক্তি নিজের মামলায় নিজে বিচারক হতে পারবে না। তাইলে যদি কোনো ম্যাজিস্ট্রেট, যার কাছে কেউ অভিযোগও করে নাই, কোনো তথ্যও দেয় নাই, ম্যাজিস্ট্রেট যদি স্বপ্রণোদিত হয়ে মাসুদের বিরুদ্ধে কোনো অপরাধ আমলে নেয়, তখন 190 গতে, তখন ম্যাজিস্ট্রেটটা বলবে যে মাসুদ সাহেব, আপনি ইচ্ছা করলে এই মামলাটা আপনি আমার কাছ থেকে বদলি করতে পারেন, তবে এই আহ্বানটা জানাবে অবশ্যই সাক্ষ্য গ্রহণের পূর্বে। কখন বলেন? এখন আপনার কাছে মনে হইতে পারে যে কেন ম্যাজিস্ট্রেট আসামিরে বলতেছে যে আপনি এই মামলাটা আমার কাছ থেকে স্থানান্তর করতে পারেন, কারণ উনি যেহেতু স্বপ্রণোদিত হয়ে কি করছে, আমলে নিছে, তাইলে এখানে বিচারের স্বচ্ছতা, স্বচ্ছতা নিয়ে কি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে সেই আমলে নিল, সেই অনুসন্ধান বা বিচারে তো সে বায়াস থাকতে পারে, পক্ষপাতিত্বমূলক কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারে। এই জন্য যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো মামলা নিজস্ব জ্ঞানে 190 গতে আমলে নেয়, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মামলায় স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? 191 ধারায়। এবং 191 ধারার সম্পর্ক শুধুমাত্র 190 সাথে। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট কোনো মামলা স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নেয়, তখন এই মামলাটা স্থানান্তরের আবেদন কে করে? অভিযুক্ত ব্যক্তি করে। কত ধারায়? 191 ধারায়। দেখেন করি আমরা, ফৌজদারি কার্যবিধির 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির, আন্ডারলাইন করেন, আবেদন ক্রমে মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন মামলা স্থানান্তর আদেশ দিতে পারে। একবারে ই করে রাখেন, খুলে রাখেন, সমস্যা নাই, ইট দিয়ে খুলে রাখেন, খুলে রাখেন, তখন সাহেব ওই ইট দিয়ে রাখেন। যদি কোনো ম্যাজিস্ট্রেট দেখেন, যদি কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো অপরাধ ফৌজদারি কার্যবিধির 190 ধারায় আমলে গ্রহণ করে, আমলে গ্রহণ করছে কততে বলেন? 190 এবং এটা বল দেবেন সাক্ষ্য গ্রহণের পূর্বে, বললেন সাক্ষ্য গ্রহণের কখন? পূর্বে। অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট জানাবে যে অন্য কোনো আদালতের মাধ্যমে সে তার মামলা গোল দিবেন, বিচার বা অনুসন্ধান করতে অধিকারী, বিচার বা অনুসন্ধান গোল দেন। এই জায়গা থেকে প্রশ্ন আসবে, বলবে যে ম্যাজিস্ট্রেট আহ্বান জানাবে 191 ধারায় কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। এটা কিসের জন্য আহ্বান জানাবে? বিচার বা অনুসন্ধানের অধিকারী। এবং অভিযুক্ত এমন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের বিষয়ে আপত্তি জানায়। দেখেন, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মামলাটি এমন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পরিবর্তে, আন্ডারলাইন করবেন, দায়রা আদালতের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, এই যে 191 ধারায় যে দরখাস্তটা করতেছে, কে করতেছে, কোথায় করতেছে বলেন তো? এই যে আদালতে মামলা আছে সে আদালতে, যে আদালতে মামলা আছে সে আদালত, এবং দরখাস্ত করলে উনি এই মামলাটা পাঠাতে পারবে কোথায়? দায়রা আদালতের নিকট অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 191 ধারায় অভিযুক্ত ব্যক্তি মামলা স্থানান্তরের আবেদন করে কোথায়, তখন তো কনফিউজড হয়ে যাবে না যে কোন জায়গা করবে, তা তো কিছু বলা নাই। তাহলে কি হবে বলেন, কোথায়? জি। আচ্ছা, জেনে রাখা ভালো। তো দেখেন যে 191 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 190 ধারার অধীন অপরাধ আমলে নিয়ে থাকে। আন্ডারলাইন করেন, 191 ধারা কখন প্রযোজ্য? 190 তে যখন আমলে নেয় তখন। 191 ধারায় মামলা হস্তান্তরের আদেশ দিতে পারে বা বিচারের বিষয়ে আপত্তি করতে পারে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য গ্রহণের পূর্বে। কখন বলেন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে কখন আবেদন করে 191 ধারায়, রুবেল সাহেব কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। আচ্ছা, আমরা দেখি 192 কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। 192 ধারায় মামলা স্থানান্তরে আবেদন করে কে, কার কাছে করে? হ্যাঁ,
চিফ স্যার সিজেএম বা সিএমএম পাঠাবে তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে কিসের জন্য? বিচার বা অনুসন্ধানের জন্য, অনুসন্ধান বা বিচারের জন্য। সো 192 এ পড়লাম। আর আরেকটা জিনিস সেখানে দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ দেখেন, 192 ধারার অধীন আন্ডারলাইন করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো মামলা যেটা সে গোল দেবেন আমলে নিয়েছে, আমলে নিয়েছে শব্দটা গোল দেন, আমলে নিয়েছে বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 192 ধারা মামলা স্থানান্তর করে কখন? আমলে নেওয়ার আগে না পরে? আমলে নেওয়ার পরে। হ্যাঁ, পারবে না কেন? আচ্ছা দেখেন, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া 193, মানে আমরা এতক্ষণ ধরে পড়লাম যে ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ আমলে নেয় কততে? 190। তো দায়রা আদালতও কখনো কখনো অপরাধ আমলে নিতে পারে, তবে দায়রা আদালত আদালত অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, মানে উনি আদি আদালত হিসেবে অপরাধ আমলে নিতে পারে না। আগে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে, ম্যাজিস্ট্রেট আসামিরে পাঠাইছে দায়রা আদালতের কাছে, তখন দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা আদালত অপরাধ আমলে নেয় কত ধারায়? 193 ধারায়। যদি বলে যে দায়রা আদালত আদি আদালত হিসেবে অপরাধ আমলে নিতে পারে, পারে না। যে কোনো মামলা সরাসরি দায়রা আদালতে দায়ের করা যায় না, আগে দায়ের করতে হয় কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। তো ম্যাজিস্ট্রেট যদি দায়রা আদালতের কাছে পাঠায়, তখন দায়রা আদালত আমলে নিতে পারে কততে? 193। দেখেন, আদি আমলি আদালত হিসেবে অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন দায়রা জজ কোর্ট সরাসরি আমলে নিতে পারে না। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত আন্ডারলাইন করেন ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে, অভিযুক্তকে শব্দটা বললেন, অভিযুক্ত মানে কে? আসামিকে। অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর আন্ডারলাইন করেন 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। কত ধারায়? 193 মধ্যে রাখলে আমার সাবসেকশন দিয়ে কাজ নাই। অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এমন ধরনের অপরাধের বিচার করতে পারে যখন সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বিচারের নির্দেশ দিলে বা দায়রা জজ অপরাধটি বিচারের জন্য তাদের নিকট অর্পণ করলে। এটা আমার গুরুত্বপূর্ণ না, আমার যেটা গুরুত্বপূর্ণ যে দায়রা আদালত অপরাধ আমলে নেয় কত ধারায়? আদি আদালত হিসেবে পারে না। কিভাবে পারে? ম্যাজিস্ট্রেট যদি পাঠায়, কারে পাঠায়? অভিযুক্তকে। একটু মনে রাখলেই হবে। আচ্ছা, সংক্ষেপে মনে রাখেন, এখানে যদি আমরা আসি দেখি, কম কিন্তু এই আমার ম্যাজিস্ট্রেট আমলে নিবে না, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ 205 কথাই পাঠাবে। ঠিক, দেখেন, সংক্ষেপে মনে রাখুন, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় গোলদেন 190 ধারায়, আর দায়রা জজ বিচারার্থে অপরাধ আমলে নেয় কততে? 193 ধারায়। তারপরে দেখেন, এমনিই পাঠাই দিছে, জি। ম্যাজিস্ট্রেট আমলে নিলে তো দায়রা জজের আমলে নেওয়ার দরকার নেই। বিশেষ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিয়ে পাঠাতে পারে কার কাছে? দায়রা জজের কাছে। দেখেন, 191 এবং 92 ধারায় মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় মামলা স্থানান্তর করে, 191 মানেই বল দিবেন অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে, এবং মামলাটি স্থানান্তর করা হয়। আবেদন কোথায় করতেছে তা কিন্তু এই জায়গা বলে নাই, আবেদন করতেছে যে আদালতে মামলা চলমান আছে সে আদালতে, এবং মামলাটি স্থানান্তর করা হয় দায়রা জজের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট। অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে অপরাধটি আমলে গ্রহণ করেছে সেটা বিচার বা অনুসন্ধানে তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে কত ধারায়? 192 ধারায়। পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন যে সরকার 190 এর 4 ধারা অনুযায়ী কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে। 190-4 তিনটে স্টার দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটও অপরাধ আমলে নিতে পারে কত ধারায়? 190-4। আপনাদের দেখি মনে আছে কিনা বলেন তো সবাই, কে পারেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে কত ধারায়? 11-4। তারপরে আহ মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে কত ধারায়? 10-7। 10-7। আর এই যে আরেকটা আছে যে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে, এটা কততে? 190। তো তামাদি মেয়াদ যদি আমরা দেখি, দেখেন তামাদি মেয়াদ আসলে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ নাই। যৌক্তিক কারণ থাকলে 100 বছর পরেও মামলা হতে পারে। বুঝতে পারছেন? আর তাহলে তামাদি মেয়াদ
ফৌজদারি কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ওই যে আপিল, রিভিশন, এই সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, কিন্তু মূল মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধীন তামাদি আইন প্রযোজ্য না। এজাহারের ক্ষেত্রেও প্রযোজ্য না, নালিশি দরখাস্তের ক্ষেত্রেও প্রযোজ্য না। তো এটা আর পড়লাম না। এখন আমরা চলে আসবো, দেখেন, কতিপয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম। এটা ভিভিআই। কতিপয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম। ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারায় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। আচ্ছা, আপনারা একজন বলেন তো দেখি, মাসুদ বলেন, নালিশি দরখাস্তের সংজ্ঞা বলেন। নালিশ কাকে বলে? আমরা 4 ধারায় করছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ম্যাজিস্ট্রেটের নিকট জ্ঞাত কিংবা অজ্ঞাত ব্যক্তি বা এই ক্ষেত্রে মৌখিক বা লিখিত রূপে অভিযোগ দায়ের করে বিচারক, অনেক বিচারের নিকট যে মৌখিক অথবা লিখিত অভিযোগ দায়ের করে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি হতে পারে। জি, এটাই নালিশ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, যে আমরা যখন নালিশি দরখাস্ত করেছিলাম, জানেন যে যে কোনো ব্যক্তি নালিশ দায়ের করতে পারে, জানেন? যে কোনো ব্যক্তি, মানে একটা ঘটনা সম্পর্কে জানে যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে। এমন না যে যার সম্পত্তি চুরি হয়েছে তারই মামলা করতে হবে, বিষয়টা তা না। বা যে যে মারা গিয়েছে তার আত্মীয় স্বজনকেই মামলা করতে হবে, এমনটা কিন্তু না। কিন্তু বিশেষ কিছু বিধান আছে, যে বিধানগুলো, যে যে যেই মামলাগুলো, যে অপরাধ সংক্রান্ত মামলাগুলো আইনে বলা আছে যে অমুক ব্যক্তিকেই দায়ের করতে হবে, না হলে অপরাধ আমলে নেওয়া হবে না। লোকাস স্ট্যান্ডি, এ জায়গায় একটু লিখবেন, লোকাস স্ট্যান্ডি, LOCUS, LOCUS স্পেস দি STANDI। লোকাস স্ট্যান্ডি স্পেস দিয়ে লেখেন যে মামলা করার অধিকার। মামলা করার অধিকার মানে সকল মামলা সবাই দায়ের করতে পারে না, কিছু স্পেসিফিক মামলার কথা বলা আছে। 195 থেকে 199 পর্যন্ত ওই মামলাগুলো ওই ব্যক্তিকেই দায়ের করতে হবে। ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি কোর্টে গিয়ে মামলা দায়ের করতে চায়, তাহলে সেটা আমলে নেওয়া হবে না। আচ্ছা, সেটা কি কি? আমরা এই বিধানগুলো আছে আমলে নেওয়ার ক্ষেত্রে, বিশেষ বিধান আছে কততে? 195 থেকে 199। আমরা প্রথমে চলে আসি, দেখেন যে 195 ধারার প্রথম, এখানে নতুন বইতে একটু বিস্তারিত লিখছে, সমস্যা নাই। আপনারা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে 195 ধারা। দেখেন, দণ্ডবিধির 172 থেকে 188 ধারা দণ্ডনীয় অপরাধ। পুরাতন বইতে কি আছে? আচ্ছা, একটু শুনেন। দণ্ডবিধির 172 থেকে 188 ধারার কি অপরাধ আছে আমি একটু আপনাদের মনে করাই দিই। সরকারি কর্মকর্তার তার দায়িত্ব পালনকালে তাদের সাথে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে স্বয়ং সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে মামলাটা করতে হবে। এটা বলা আছে কততে? 195। মানে ধরেন আমি বলি, সরকারি কর্মকর্তা কারে সমন দিছে, আসে নাই, 144-এর আদেশ দিছে, ভঙ্গ করছে, তাহলে ওই মামলা এটা করতে হবে সেই সরকারি কর্মকর্তাকেই, অথবা অন্য কোনো সরকারি কর্মকর্তা যাকে সে নির্দেশ দিয়েছে। বুঝতে পারছেন? সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগের ভিত্তিতে। তারপরে দেখেন, দণ্ডবিধির 193, 194, 195, 196, 199, 200, মোটামুটি এই জায়গায় কি আছে? দণ্ডবিধির 193, 94 আসলে মিথ্যা সাক্ষ্য দান। আপনি এতটুকু মনে রাখেন, যদি কোনো আদালতে কেউ মিথ্যা সাক্ষ্য দান করে, তাহলে ওই আদালতকেই মামলা করতে হবে, অথবা তার উপরস্থ কোনো আদালতকে মামলা করতে হবে। অন্য কেউ যদি মামলা করে, আমলে নেওয়া হবে না। বুঝেন নাই বোধহয়। ধরেন, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে একটা মামলা চলতেছে দুই পক্ষের মধ্যে। এখন ওই মামলায় একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে আদালতের কাছে ধরা খাইছে। এখন ওই মামলায় যা হোক বা না হোক, ওই যে যে সে মিথ্যা সাক্ষ্য দিতে আসলো, স্বয়ং ওটা একটা নতুন অপরাধ। এখন ওই নতুন অপরাধের মামলাটা করবে কে? আদালতে যে উকিলরা আছে তারা, না যারা দেখছে তারা?
কেউ না। এই জায়গা 195 ধারায় বলা আছে মামলাটা করতে হবে কাকে জানেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বয়ং, অথবা উনি যদি না করে তাহলে করতে হবে অন্য কাউ, মানে ওনার উপরস্থ যে আছে সে তার। বুঝতে পারছেন? কোনো উকিল করলে হবে? হবে না। তারপরে 195 ধারা আরো বলছে যে দণ্ডবিধিতে জালিয়াতি সম্পর্কিত অপরাধ। জালিয়াতি কাকে বলে? জালিয়াতি মানে হচ্ছে যে ওই যে যে আমরা সামনে দণ্ডবিধিতে পড়বো, যে যদি, যে কথা বললাম, কোনো মামলা চলমান থাকাকালে কোনো আদালতে যদি কেউ জাল দলিল দেখায় এবং জাল দলিল দেখানোর পরে সে যদি আদালতের কাছে কি পড়ে, ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ওই জাল দলিল রিলেটেড মামলাটা কাকে বাদী হয়ে করতে হবে? ওই আদালতকে, না হলে অপরাধ আমলে নেওয়া হবে না। তাহলে 195 সংক্ষেপে যদি আমি বলি যে সরকারি কর্মকর্তা রিলেটেড কোনো অপরাধ সংগঠিত হলে, আদালতে কোনো যদি মিথ্যা সাক্ষ্য দেয় বা জালিয়াতি করে, তাহলে ওই সরকারি কর্মকর্তা বা তার উপরস্থ কর্মকর্তা ওই আদালত বা তার উপরস্থ আদালতকে বাদী হয়ে মামলা যদি দায়ের তারা না দায়ের করে, তাহলে এটা আমলে নেওয়া হবে না। আচ্ছা, 196-তে আসে। 196 আছে আপনাদের। 196-তে বলতেছে, দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা, বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দণ্ডবিধির 108 ক, 153 ক, 294 ক, 295 ক, 505, এই জায়গা কি কি আছে আমি বলি। যে রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, ধরেন বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ এখন যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই মামলাটা কে দায়ের করতে পারবে? সেটা বলা হয়েছে 196 ধারায়। আমি আপনি দায়ের করলে হবে না। এখানে বলা আছে দেখেন, সরকার বা সরকারের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ অনুযায়ী এই রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে সরকার, স্বয়ং সরকারকে, অথবা কাকে? সরকার যারা নির্দেশ দিবে তাকে। 196, তাহলে আমি 196 মনে রাখবো, রাষ্ট্রদ্রোহিতা বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 97 দেখেন, বিচারক বা সরকারি কর্মকর্তার বিচার সরকারের অনুমতি ছাড়া অভিযোগ আমলে নেওয়া হবে না। আপনারা একজন খুব অত্যাচার করছে, সে একজন সরকারি কর্মকর্তা বা তার কাছ থেকে আপনি যথাযথ সার্ভিস পান নাই, এখন তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া তার বিরুদ্ধে আপনি মামলা করছেন যে সে আমার সাথে এই ক্ষতি করছে, তার বিরুদ্ধে যদি আপনি মামলা করেন, সে বিচারক হোক, বলতে পারেন বিচারক বিদ্বেষ প্রসূত ভাবে আমারে ফাঁসি দিছে, বিচারক বিদ্বেষ প্রসূত ভাবে আমার বিরুদ্ধে কারাদণ্ড দিছে, তো এই তার বিরুদ্ধে মামলা করলে এটা আমলে নিতে হলে কার অনুমতি লাগবে? সরকারের। কত দায় বলছে? 197। এখন একটা জিনিস এটা কল্পনা করেন, ধরেন বিচারক বহু বছর আগে আমাদের আজিমপুরে ইডেন কলেজের সামনে এক বিচারক একটা মাইক্রোবাসের মধ্যে ইয়াবা ফেন্সিডিল সহ ধরা খাইছিল। বলেন তো এই অপরাধ আমলে নিতে সরকারের অনুমতি লাগবে কিনা? কেন লাগবে না বলেন? এক্স্যাক্টলি, তখন কি সে বিচারিক কার্যক্রম করতেছিল? সে তো ডিউটিরত অবস্থায় ছিল না, সে তো অন্য জায়গায় ছিল। জি, তো এই ক্ষেত্রে কোন সরকারি কর্মকর্তা যদি সে পার্সোনালি কোনো অপরাধ করে তার ডিউটি ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু মানে এই সরকারের অনুমতি লাগবে না। 198 দেখেন, 198-তে বলতেছে দণ্ডবিধির 493 থেকে 496 ধারা পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ। এই জায়গায় আছে দ্বিগামিতা, যে একজন ব্যক্তি এক ওয়াইফ বা এক হাজবেন্ড থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে তার হাজবেন্ড বা ওয়াইফ মামলা করে বাইগেমিন মামলা, দ্বিগামিতার মামলা। ধরেন এটা আবার মানে মুসলিম পুরুষের ক্ষেত্রে বা হিন্দু পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন একজন মুসলিম মহিলা তার একটা স্বামী থাকা অবস্থায় আর একটা যদি বিয়ে করে, তাহলে সে দ্বিগামিতার দায়ে দণ্ডিত হবে আমাদের দণ্ডবিধির 494 ধারায়। এই দ্বিগামিতার মামলা কে করতে পারে দেখেন? শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া হবে। আরিফ সাহেবের এলাকায় কোনো মহিলা, ওনার প্রতিবেশী মহিলা, দেখা গেল তার এক স্বামী থাকা অবস্থায় আর একজনের বিয়ে করছে, এখন আরিফ সাহেব কি দ্বিগামিতার মামলা করলে আমলে নিবে কিনা বলেন? ওই মহিলার কার করা লাগবে? স্বামীর করা লাগবে। স্বামী আপনারে পাওয়াতেছে, দেখেন। আচ্ছা, দেখেন, তাহলে এই জায়গায় আর একটু কথা লেখেন 198 ঘরে চুক্তিভঙ্গ মানহানি। চুক্তিভঙ্গ মানহানি 198 ঘরে আর দুইটা শব্দ লেখেন, চুক্তিভঙ্গ মানহানি। 198-তে লেখেন চুক্তিভঙ্গ মানহানি, মানে দ্বিগামিতার কথা যে জায়গায় লেখা তার সাথে সাথে কি লিখবে?
চুক্তিভঙ্গ আর মানহানি, অর্থাৎ চুক্তিভঙ্গ মানহানির মামলা যদি আমলে নিবে কে দায়ের করলে? সংক্ষুব্ধ ব্যক্তি। সংক্ষুব্ধ ব্যক্তি। আচ্ছা 199 দেখেন ভাই, 199 দণ্ডবিধির আন্ডারলাইন করেন। 497 ধারার অধীন ব্যভিচার অ্যাডাল্ট্রি বা 498 ধারায় অপরাধজনক উদ্দেশ্যে বিবাহিত নারীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া। অ্যাডাল্ট্রি, অ্যাডাল্ট্রি মানে হচ্ছে বিবাহিত মহিলার সাথে অন্য কোনো পুরুষ যদি সম্পর্ক স্থাপন করে তারে বলে অ্যাডাল্ট্রি বা ব্যভিচার। তো ব্যভিচারের মামলা কে করতে পারে দেখেন, আন্ডারলাইন করবেন, বিবাহিত নারীর স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত অপরাধ সংঘটনের সময় যে সকল লোকজন উক্ত মহিলাকে দেখভাল করত তাদের অভিযুক্ত অপরাধ আমলে নেওয়া যাবে। স্বামী ধরেন বিদেশে থাকে, তখন শাশুড়ির কাছে থাকে, শাশুড়ি মামলা করতে পারে বা শ্বশুর মামলা করতে পারে। আর যদি স্বামী থাকে করতে হবে কাকে? স্বয়ং স্বামীকে। ইনারা দুইজন ছাড়া পাড়া প্রতিবেশী করলে হবে? আমলে কিন্তু নেওয়া হবে না, কারণ এই এই যে 195 থেকে 199 এটা হলো বিশেষ বিধান। যদি পরীক্ষায় আসে যে ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়া সংক্রান্ত বিধান আলোচনা করুন, তাহলে ওই 190। যদি বলে আমলে নেওয়া সংক্রান্ত বিশেষ বিধান আলোচনা করুন, তাহলে কত? এই 195 থেকে 199। এখন আমি আপনাদের 195 একটা শীট দিব, দেখেন। 195 ধারা মানে খুবই, আপনি যখন বইতে গিয়ে পড়বেন, এই 195 ধারার সাথে সম্পর্ক আছে আরো দুইটা ধারা, তিনটা ধারা। 195, 476 ধারা, 476 ক ধারা, 476 খ ধারা। এই জায়গায় সবগুলো ধারা আছে। এই যে দেখেন, সবার উপরে হচ্ছে 195, তারপর হলো 476, 476 ক, 476 খ। এখন 195 ধারার বিষয়বস্তু কি সেটা কিন্তু আমরা এতক্ষণ ধরে পড়লাম। আমি আগে আপনাদের ফ্যাক্টটা বুঝাই, ফ্যাক্ট বোঝানোর পরে তারপরে পড়লে এই চারটে সেকশন আপনার মাথায় সহজে ঢুকবে। শুনেন, 195 ধারাতে একটু আগে আমরা পড়লাম যে সরকারি কর্মকর্তার সাথে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে ওই সরকারি কর্মকর্তাকেই মামলা দায়ের করতে হবে, না হলে অপরাধ আমলে নেওয়া হবে না। অথবা 195 ধারায় আমরা আরো পড়েছি, যদি আপনার ওই আদালতে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, আদালতে যদি কেউ জাল দলিল উপস্থাপন করে, তাহলে স্বয়ং ওই আদালতকেই নালিশকারী হিসেবে মামলাটা যদি তারা দায়ের না করে তাহলে সেটা অপরাধ আমলে নেওয়া হবে না। বুঝতে পারছেন? মানে 195 ধারায় বলছে যে অমুক অমুক অপরাধ হইলে অমুককেই মামলাটা দায়ের করতে হবে, নাহলে অপরাধ আমলে নেওয়া হবে না। 195 ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে 476-এ কি বলছে? 476 ধারা আমি বিস্তারিত পরে পড়বো, আগে হচ্ছে আমি আমার ভাষায় আপনাদের একটু বুঝাচ্ছি, সবাই একটু শুনেন। ধরেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যদি কেউ একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা খায়, কারণ এক পক্ষে উকিল সাহেব হলো সুমন, আর এক পক্ষে উকিল হলো হাফিজ। এরা দুইজন দুই পক্ষের উকিল। এখন মিথ্যা সাক্ষীরে হাজির করছে হাফিজ, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজের সাক্ষীরে ধরা পড়ছে যে হাফিজ মিথ্যা সাক্ষী দান করতে এসে, মানে হাফিজের পক্ষের একজন ধরা খাইছে। তাহলে ওই যে যে মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে মানে আদালতে চলমান আছে, ওই মামলার ফলাফল যাই হোক না কেন, এই যে যে মিথ্যা সাক্ষ্য দিতে আসছে এটা তো নতুন একটা অপরাধ হয়েছে না? নতুন একটা অপরাধ হয়েছে। এখন তাহলে এই নতুন অপরাধটার মামলা কে করবে? এটা বলা হয়েছে 195 ধারায়। কত ধারায়? 195 ধারায়। 195 ধারায় বলছে ওই চিফ স্যারকে মামলাটা দায়ের করতে হবে, অথবা ওনার উপরস্থ কোনো বিচারকও দায়ের করতে পারে। এখন ধরেন ওনার কোর্টে এই অপরাধ ঘটছে, এখন এই জায়গায় তো হাফিজ হাজির করছিল, হাফিজুল উকিল সাহেব, উনি নাটের গুরু। এখন সংক্ষুব্ধ হচ্ছে সুমন বা সুমনের পক্ষের যে মক্কেল আছে তারা। এখন সুমন দেখলো যে চিফ স্যার কোনো মামলা করে নাই, উনি চুপচাপ। আর সুমন যায় যদি আদালতে মামলা করে যে অমুক আদালতে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দিছে, অপরাধ আমলে নেন, চিফ স্যার মামলা করে নাই, অপরাধ আমলে নেন। সুমন মামলা করলে কিন্তু অপরাধ আমলে নেওয়া হবে না। বুঝতে পারছেন? এখন সুমনের করণীয় কি? 476 ধারায় বলতেছে যে সুমন গিয়ে আবেদন করবে চিফ স্যারের কাছে যে আপনি আপনার কোর্টে মিথ্যা সাক্ষ্য দিয়েছে ইওর অনার, আপনি মামলা করবেন। আপনি যদি মামলা না করেন, অন্য কেউ মামলা করলে এই অপরাধ আমলে নেওয়ার বিধান
নাই। তো এই মামলাটা আপনাকেই করতে হবে, এটাই বলা। সুমন দরখাস্তটা দিবে কত ধারায়? 476 ধারায়। কার কাছে? চিফ স্যারের কাছে। কাহিনী বুঝছেন? 476 বুঝছেন? তা এবার শুনেন, চিফ স্যারের কাছে দরখাস্ত দিছে, চিফ স্যার দরখাস্ত না মঞ্জুরও করে না, আবার মঞ্জুরও করে না, উনি ঝুলাই রাখছে। তখন সুমন যায় দরখাস্ত করবে গোপালগঞ্জ। চিফ স্যার কার অধীনস্থ? দায়রা জজ। তাহলে সুমন যায় 476 ক ধারায় দরখাস্ত করবে যে অনার, আপনি 476 ক ধারাটা দেখেন, ওখানে বলা আছে যে মিথ্যা সাক্ষ্য প্রদান করছিল। আমি 476 ধারায় চিফ স্যারের কাছে দরখাস্ত দিছি, উনি আমার দরখাস্ত না মঞ্জুর না মঞ্জুর কিছুই করে নাই, যেহেতু উনি মামলাও করে নাই। সো আপনি এই জায়গায় মামলা করেন। ওনার কাছে আমি দরখাস্তটা দিছি কত ধারায়? 476 কতে। 476 কত, অর্থাৎ চিফ স্যারের মামলা করার দরখাস্ত দিছিলাম কত ধারায়? 476। আর উনি যখন মামলা করে নাই, পরবর্তীতে দরখাস্ত দিলাম কার কাছে? দায়রা জজের কাছে, কত ধারায়? 476 ক। বুঝছেন না? দায়রা জজ নামঞ্জুর করে দিছে যে আমি কোনো মামলা করব না। বুঝতে পারছেন? তাহলে এখন সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে দায়রা জজ যার অধীনস্থ তার কাছে 476 খতে। 476 খতে। তাহলে কাহিনী আবার বলি যে মিথ্যা সাক্ষ্য দিলে, জাল দলিল দেখাইলে 476 ধারা আবেদন করতে হবে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল তাকে, তার কাছে যে আপনি মামলা করেন। 476 ধারায় উনি দরখাস্ত কিছু করে নাই, মঞ্জুর নামঞ্জুর কিছু করে নাই, তাইলে আমি যে আবেদন করব উনি যে আদালতের অধীনস্থ তার কাছে যে 476 ক ধারায় আপনি করেন। উনি ধরেন দরখাস্ত কি করে দিছে? নামঞ্জুর করে দিছে। তাহলে এই নামঞ্জুর কিন্তু আদেশের ভিতরে প্রতিকার হলো কি? আপিল। কত ধারায়? 476 ক ধারায়। এই হলো আমার 195 ধারার সাথে 476, 476 ক আর 476 খ এর কি পার্থক্য। আমরা যখন আপিলের সময় পড়বানি ওই জায়গায় একটা কথা আছে, 476 খ ধারায় আপিল আছে। ওই আপিলের বিধানটা আমরা বিস্তারিত বুঝি না, এটা আগে থেকে বুঝাই নিলাম যে এটা রিলেটেড হচ্ছে 195, 476, 476 ক, 476 খ। একটু পড়ি দেখেন। দণ্ডবিধির 172 থেকে 188 ধারার সরকারি কর্মচারীদের আইনানুগ ক্ষমতার অবমাননা প্রসঙ্গে অধীনে সংগঠিত কোনো অপরাধ, আন্ডারলাইন করবেন, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত আমলে নিবে না। এটা আমরা আগেই পড়ছি নাকি? তারপরে দেখেন 193, 194, মোটামুটি এই জায়গায় মিথ্যা সাক্ষ্য তার রিলেটেড আছে। তারাই উল্লেখিত কোনো অপরাধ যদি কোনো আদালতের কার্যক্রমে সংগঠিত হয়, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় কোথায়? আদালতের কার্যক্রমে। উক্ত আদালত বা তার ঊর্ধ্বতন আদালতের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত কি নেবে না? আমলে নিবে না। তারপরে দেখেন, অথবা দেখেন দণ্ডবিধি 463, 471, 475, 476 দ্বারা উল্লেখিত কোনো অপরাধ যদি কোন আদালতের কোন কার্যক্রমে দাখিলকৃত বা সাক্ষ্য প্রমাণে গৃহীত কোন দলিল সম্পর্কে, মানে এটা হচ্ছে যে আদালতে যদি জাল দলিল দেখায়, তাহলে এই যে দেখেন আদালতের লিখিত অভিযোগ ব্যতীত কোন আদালত আমলে নিবে না। কোন আদালতে জাল দলিল দেখাইলে ওই জাল দলিল রিলেটেড মামলা কাকে করতে হবে? ওই আদালতকেই করতে হবে। উপরে উল্লেখিত আদালত বলতে আন্ডারলাইন করবেন দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি আদালতকে বোঝায়। এই যে যে মিথ্যা দলিলটা, এই যে যে আপনার আহ জাল দলিলটা, মিথ্যা সাক্ষ্যটা, এটা কোন মামলার ক্ষেত্রে দেখাইলে অপরাধ হবে? দেওয়ানি, রাজস্ব অথবা কি ফৌজদারি। অর্থাৎ দেওয়ানি মামলায়ও যদি কেউ মিথ্যা দলিল দেখায় তাহলেও কিন্তু এই 473, 473 ক, 473 খ ধারা কি করতে হবে? অনুসরণ করতে হবে। যদি আপনাকে বলে যে আহ 195 ধারা আদালত বলতে কয়টা আদালতকে বোঝাইছে? কি কি? দেওয়ানি, রাজস্ব আর কে? ফৌজদারি। দেখেন, কিন্তু আন্ডারলাইন করেন 1908 সালের রেজিস্ট্রেশন আইনের অধীন কোন সাব রেজিস্ট্রার বোঝায় না, রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার বোঝায় না। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের কাছে যে মিথ্যা সাক্ষ্য দেন বা মিথ্যা দলিল দেন, তাকে কিন্তু আদালত হিসেবে গণ্য করা হবে না। এবার আমি চলে আসি যে তাহলে 476 ধারায় কি বলছে দেখেন। 476 ধারায় বলতেছে যে 195 ধারায় উল্লিখিত ক্ষেত্রে কার্যবিধি সংশ্লিষ্ট আদালত প্রাপ্ত দরখাস্তের ভিত্তিতে, সংশ্লিষ্ট আদালত কোন আদালত? যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল সে আদালতে দরখাস্ত দিতে হবে কত ধারায়? 476 ধারায়। স্বেচ্ছায়, মানে প্রাপ্ত দরখাস্তের ভিত্তিতে, মানে উনি উনার কাছে যদি কেউ আবেদন করে অথবা স্বেচ্ছায় নালিশ রুজু করতে পারে। চিফ স্যার কেউ নালিশ করে নাই, উনি নিজের ইচ্ছায়ও নালিশি দরখাস্ত দায়ের করতে পারে।
প্রসিডিংসে কোনো পক্ষ নয়, আন্ডারলাইন করবেন, এমন কোনো ব্যক্তিও দরখাস্ত করতে পারেন। এটার অর্থ বুঝেন? মানে একটু আগে বললাম যে মামলার পক্ষ ছিল হলো হাফিজ আর কে, সুমন। তাহলে সুমন দরখাস্ত দেয় নাই, আদালতে একজন এমনি আইনজীবী, মাসুদ ওই মামলার কোনো পক্ষ না, সে যাইও চিফ স্যারের দরখাস্ত দিতে পারে যে ওনার আপনার কোর্টে মিথ্যা সাক্ষ্য দিছে, আপনি এই বিরুদ্ধে কি করেন, মামলা করেন। বুঝতে পারছেন? আচ্ছা, অভিযোগকারী আদালত প্রাথমিক ইনকোয়ারি করতে পারেন, তবে এরূপ করতে বাধ্য নন। আমল গ্রহণকারী আদালত উক্ত অভিযোগ পুলিশ রিপোর্টের উপর রুজু করা হয়েছে মর্মে বিবেচনা করবেন। তবে অত্র বিষয়ে আপিল চলমান থাকলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা শুনানি মুলতবি রাখতে পারবেন। এত আমার গুরুত্বপূর্ণ না, আপনি জাস্ট মনে রাখবেন মিথ্যা সাক্ষ্য দিলে স্বয়ং আদালত স্বেচ্ছায় মামলা করতে পারে, অথবা কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে মামলা করতে পারে। কত ধারায়? 476 ধারায়। আচ্ছা, একটু দেখেন 476 ক। নিম্ন আদালত অভিযোগ না করলে উচ্চ আদালত করতে পারেন। যেখানে নিম্ন আদালত নিজ উদ্যোগে নালিশ করে নাই, মানে আপনি চিফ স্যারের কাছে দরখাস্ত দিচ্ছেন, উনি করে নাই, মানে নালিশ করে নাই, বা প্রার্থী। আচ্ছা দেখেন তো, 476 কতে বলতেছে যে নিম্ন আদালত অভিযোগ না করলে উচ্চ আদালত করতে পারেন। মানে যেখানে নিম্ন আদালত নিজ উদ্যোগে নালিশ করে নাই বা প্রার্থীগণের আবেদন বাতিল করে নাই, সেক্ষেত্রে উচ্চ আদালত নালিশ করতে পারেন। মানে আপনি দরখাস্তটা করছিলেন চিফ স্যারের কাছে, চিফ স্যার এটা বাতিলও করে নাই, আবার উনি নিজে নিজে মামলাও করে নাই, তখন এখানে পরবর্তীতে 476 কতে দরখাস্তটা দিতে হবে কার কাছে? উনি চিফ স্যার যার অধীনস্থ, তার কাছে, যে আপনি দয়া করে মামলাটা করেন। আচ্ছা, 476 খ দেখেন, যেখানে প্রথম আদালত নালিশ রুজু করেছে, মানে ওই চিফ স্যারের কাছে আপনি আহ দরখাস্ত দিয়েছিলেন, তিনি কি করেছে, মামলাটা করেছে, বা পূর্ববর্তী দুই ধারায় অর্থাৎ 476 ক বা 476 খ ধারায় নালিশ রুজু করতে অস্বীকৃতি ব্যক্ত করেছে। মানে চিফ স্যার মামলা যদি করে, শোনেন, চিফ স্যার যদি মামলা করে, তাহলে সংক্ষুব্ধ হচ্ছে যে যার বিরুদ্ধে মামলা করছে সে, সেও আপিল করবে 476 খ ধারায়। আর চিফ স্যারও মামলা করে নাই, দায়রা জজ মামলা করে নাই, তাহলে সংক্ষুব্ধ কে? ওই যে যে দরখাস্ত দিছিল মামলা করার জন্য সে। তাহলে মামলা করলেও আপিল হবে 476 খ, আবার না করলেও আপিল হবে কততে? 476 খ। জি, দেখেন, অস্বীকৃতি জ্ঞাপন ব্যক্ত করেছে আবেদনকারী বা যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ রুজু হয়েছে, তার আপিলের ভিত্তিতে আপিল আদালত নালিশটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। এই ধারায় বর্ণিত আপিলের রায়ের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, কোনো দ্বিতীয় আপিলের সুযোগ থাকবে না। অর্থাৎ 476 খ ধারায় আপনি যদি আপিল করেন, তাহলে এটার বিরুদ্ধে কি থাকবে না? দ্বিতীয় আপিল থাকবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে আমি নামাজে যাওয়ার আগে 1 মিনিটে সংক্ষেপে বলে যাই যে সরকারি কর্মকর্তার মামলা আদালতে মিথ্যা সাক্ষ্য জাল দলিল দেখালে মামলা সরকারি কর্মকর্তা বা আদালতকেই করতে হবে 195। আদালত স্বপ্রণোদিত হয়ে করবে বা তার কাছে আবেদন করবে 476 ধারায়। সে যদি স্বপ্রণোদিত হয়ে মামলা না করে উচ্চ আদালতে আবেদন করবে 476 পথে। উচ্চ আদালত আবেদনও যদি মঞ্জুর করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে 476 পথে। এখন 476-এর ফতে দুইজনই আপিল করতে পারে, যার বিরুদ্ধে মামলা করছে যদি মামলা করে সেও আপিল করতে পারে, অথবা যদি মামলা না করে তাহলে দরখাস্ত 476 বা 476 পথে যে দিছিল সেও আপিল করতে পারে। এটা হলো 476 খ। আচ্ছা আসলে স্যার, তো ভয় দায়রা আদালত যাচ্ছে, দায়রা আদালতে ওই জায়গাটা মামলা করবে কে, যে সম্পূর্ণ সে? হ্যাঁ, প্রথম দরখাস্তটা যে দিছে চিফ স্যারের কাছে, চিফ স্যার যদি মামলা না করে, তাহলে দায়রা জজের কাছে যে দরখাস্ত দিবে সে। তো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা বাকিটা পড়বো, আরো পড়বো, জি, আর বাকি আছে। ভাই দেখেন, প্রশ্ন চলে আসেন যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারে? যদি বলে দায়রা জজ সরাসরি আমলে নাই, কয় ধারায় পারে? সরাসরি পারে না। ধন্যবাদ। তো সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন, এগুলা পড়ে ফেলবেন, মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। তো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই যা এখানে একটা প্রশ্ন আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটে আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে কখন? 190-4-এ। আর 191-তে তারে মামলা স্থানান্তর করতে হবে কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। আহ্বান জানাবে কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। সো এই প্রশ্নগুলো এখানে পড়ে নিবেন। আর এই যে যে 14 নম্বর প্রশ্ন, সেলফ প্র্যাকটিসে 14, নতুন বইতে, পুরাতন বইতে প্রশ্ন নাই, এটা একটু দেখেন। যে দণ্ডবিধিতে জালিয়াতি সম্পর্কিত 463, 71, 75, 76 ধারায়
বর্ণিত অপরাধ কোনো আদালতের কোনো কার্যক্রমে পেশকৃত বা সাক্ষ্যে গৃহীত কোনো দলিল সাধিত হলে উক্ত বিষয় অপরাধ আমলে নিতে পারে কে? পারে আছে আদালতের লিখিত অভিযোগের ভিত্তিতে। কোন আদালতের? যে আদালতে জালিয়াতি করা হয়েছে সেই আদালতের। ঠিক আছে। আর এই জায়গায় মোটামুটি যা আছে এগুলো আপনারা পারবেন। তো আমরা চলে আসি, দেখেন যে ফৌজদারি মামলার তদন্ত। ফৌজদারি মামলার তদন্ত দেখেন, ফৌজদারি মামলার তদন্তে তার আগে যদি আমি বলি যে তদন্ত অর্থ আসলে কি। তদন্ত, অনুসন্ধান, বিচারিক কার্যক্রম, বহুবার বলেছি। তদন্ত করে পুলিশ অথবা অন্য কোনো ব্যক্তি, যারে ক্ষমতা দিচ্ছে ম্যাজিস্ট্রেট। অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট অথবা আদালত। আর বিচার করে আদালত চার্জ গঠনের পরে। চার্জ গঠনের আগে যা যা করে সেটা হলো অনুসন্ধান, চার্জ গঠনের পরে যা করে সেটা হচ্ছে কি? বিচার। আচ্ছা, এখন তদন্ত কেন করা হয় একটু পড়ি, দেখেন। এটা আগেও পড়ছি, তারপরেও দেখেন। তদন্ত বা ইনভেস্টিগেশন, তদন্ত অর্থ হলো, গোল দিবেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে গোল দিবেন কোন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। মানে তদন্ত কখনো ম্যাজিস্ট্রেট করতে পারে না। তারপরে দেখেন, তদন্ত বলতে পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, অপরাধের সাথে সংশ্লিষ্ট আলামত জব্দকরণ, জব্দ তালিকা প্রস্তুতকরণ, ঘটনার সাথে পরিচিত ব্যক্তির জবানবন্দি গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল ইত্যাদি অন্তর্ভুক্ত করে। এখন আমরা চলে আসি তদন্ত সংশ্লিষ্ট ধারা। শুনেন, তদন্ত, আমি এটা পড়ার আগে আমি একটু আপনাদের বুঝাই যে তদন্ত করতে কখনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, আবার কখনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। যদি আপনি সিআর মামলায় তদন্ত করে তাহলে সর্বদাই ম্যাজিস্ট্রেটের অনুমতি কিন্তু লাগবে, কারণ 202 ধারায় তো আদেশটা দেয় তো ম্যাজিস্ট্রেট। আর যদি আপনি থানায় এফআইআর দায়ের করেন তাহলে 156 ধারায় কিন্তু তদন্ত করতে কি লাগবে না? অনুমতি লাগবে না। কিন্তু থানায় যদি আমল অযোগ্য মামলা করেন তাহলেও ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। আবার আরেকটা আছে হলো, যখন কোর্টে গিয়ে মামলা করছেন ম্যাজিস্ট্রেটের কাছে, বাট সে বলছে যে এফআইআর হিসেবে নির্দেশ 156(3), তাহলে এই জায়গায়ও যখন এফআইআর এর নির্দেশটা দিচ্ছে কে? ম্যাজিস্ট্রেট। তো আমরা এইভাবে যদি ভাগ করি, আর একটা আছে 157 ধারায় সন্দেহের ভিত্তিতে তদন্ত। সন্দেহের ভিত্তিতে তদন্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনোভাবে তথ্য পায়, কেউ এজাহার করে নাই বাট বলছে এমন অপরাধ সংঘটিত হয়েছে বা হতে পারে, হয়েছে সাধারণত, হতে পারে না হয়েছে, তখন উনি সন্দেহের ভিত্তিতে তদন্ত করতে পারে 157 ধারা। এখন 157 একটু পরে পড়বো। 57 ধারায় উনি নিজে নিজে তদন্ত করতে পারে, বাট তার আগে রিপোর্ট করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট জানাইয়া তদন্ত করতে হবে। এটা বলছে কত? 157। তাহলে এই যে যে তদন্তের যে ধারাগুলো, এই ধারাগুলোরে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি, যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া আর একটা কি অনুমতি সহ। দেখেন একটু পড়ি। ফৌজদারি কার্যবিধিতে যারা, আচ্ছা পড়ার আগে যারা প্রথমবার ফার্স্ট টাইম, তাদের কাছে একটু জটিল লাগবে। আইনে যে রুবেল প্রথম পড়তেছে বা অন্যান্য যারা আছেন, বাট জটিল লাগলেও আমরা চেষ্টা করতেছি যত সহজে উপস্থাপন করা যায়। আর আইন হচ্ছে এমন জিনিস যে আপনি উকিল হন, উকিল হইলে মরার আগ পর্যন্ত আপনার কোনো বিরতি নাই, মরার আগ পর্যন্ত শেখার কোনো শেষ নাই। এটার শেখার মানে আপনি একটা ধারা দেখা গেল এতদিনে একভাবে জানছেন, সামনে গিয়ে আর এক আঙ্গিকে জানবেন যে এই ধারায় তো এই কোথাও বলা আছে। তো আইন হচ্ছে কাঁসার থালার মতো, যত পড়বেন তত বেশি চকচক করবেন। আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধিতে পুলিশ কর্তৃক তদন্তের বিধান আলোচনা করা হয়েছে 155 ধারা থেকে 176 ধারায় এবং 202 ধারায়। ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে, আন্ডারলাইন করেন, 155(2) ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্ত। ওই যে জিডি করলে আমল অযোগ্য অপরাধের তদন্ত কত? 155(2). ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 156(1), এটা হলো কি? এফআইআর আমলযোগ্য নাকি? ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে 156(3), ওই যে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিয়েছে 156 কত? 3। আর 157 ধারায় আন্ডারলাইন সন্দেহের ভিত্তিতে কি অপরাধ আমলযোগ্য। তো যদি আপনাকে বলে যে 157 ধারায় সন্দেহের ভিত্তিতে কোন অপরাধের তদন্ত করে, আমল যোগ্য। এবং 202 ধারায় আন্ডারলাইন করবেন, 202 ধারায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে পুলিশ কর্তৃক তদন্ত সম্পর্কিত বিধান আছে। 202 ধারা মানেই এটা কি মামলা? আচ্ছা, সুতরাং পুলিশ কতিপয় ক্ষেত্রে
ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত করে এবং কতিপয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারে। সুতরাং পুলিশ কর্তৃক তদন্তের ক্ষমতাকে গোল দিবেন দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। দেখেন, এক নাম্বার ম্যাজিস্ট্রেটের, আন্ডারলাইন করবেন, আদেশ ক্রমে তদন্ত। আর দুই নাম্বার হচ্ছে কি, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ নিজ উদ্যোগে তদন্ত। এখন আদেশ বলে তদন্ত কখন কখন, এটা একটু দেখি। দেখেন, প্রথমে বললো 155(2), কোন ধরনের অপরাধ? আমল অযোগ্য। তারপরে দেখেন, এটা হলো যে নন জিয়ার মামলা যখন থানায় করে, 156(3), এটা কি আমলযোগ্য। এটা কোথায় করে? প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে। তখন সে বলে যে এফআইআর হিসেবে রেকর্ড করা হোক। আর 202 ধারা, এটা হলো কি মামলা? নালিশি মামলা। এটা আমলযোগ্য হতেও পারে, আবার কি আমল অযোগ্য হতে পারে। আর নিজ উদ্যোগে তদন্ত দেখেন কত, 156(1), কি মামলা? জিআর মামলা বা এফআইআর মামলা। কোন অপরাধ? আমলযোগ্য অপরাধ। আর পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত 100 কত ধারা? 57 ধারায় আমলযোগ্য অপরাধ। এটা দেখে একটু নিচে লেখেন, 157 ধারার নিচে লেখেন অবশ্যই ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করে তদন্ত করবে। 157 ধারায় স্টার দিয়ে লেখেন অবশ্যই ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করবে। লিখছেন? তাহলে বলেন তো, 157 ধারায় সন্দেহের ভিত্তিতে তদন্ত করে কোন ধরনের অপরাধ? ম্যাজিস্ট্রেটটা কি রিপোর্ট করবে? কত, ম্যাজিস্ট্রেটের রিপোর্ট করা ছাড়া কিন্তু উনি তদন্ত করবে না। কত ধারায় রিপোর্ট করবে? ওটাও 157 ধারা। তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে দেখেন, যে 156(1) ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া গোল দিবেন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে। অর্থাৎ পুলিশ 154 ধারার অধীন জিআর মামলায় বা আমলযোগ্য অপরাধের তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া 156(1) অধীন শুরু করতে পারে। অর্থাৎ 154 সাথে সম্পর্ক আছে কার? 156(1). 190 ধারায় যে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্তের জন্য পুলিশকে গোল দিবেন 156(3) ধারায় নির্দেশ দিতে পারে এবং সেই নির্দেশ অনুযায়ী পুলিশ কি করতে পারে? তদন্ত করতে পারে। 200 ধারায় নালিশি দরখাস্ত গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য 156(3) ধারায় পুলিশকে নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধটি কি করবে না? আমলে গ্রহণ করবে না। আর 156(3) যেটা, এটা তো 155(2), এটা আমরা জানি। এটা হলো এই যে দেখেন, 155(2) ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধের আছে বইতে নন কগনিজেবল অফেন্স বিচার করার এখতিয়ার আছে। আন্ডারলাইন করবেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের তদন্ত করবে না। তাহলে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে, উক্ত অপরাধটির বিচার করার এখতিয়ার সম্পন্ন বা মামলাটি বিচারের জন্য পাঠাতে পারে এমন এখতিয়ার সম্পন্ন কে কে? দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহানগর এলাকায় হলে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে? পারে না। 4 নাম্বারটা দেখেন, যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে, বাট অবশ্যই কাকে রিপোর্ট প্রদান করে? ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। তারপরে দেখেন, নালিশি দরখাস্ত গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির হতে বাধ্য করার জন্য পরোয়ানা ইস্যু স্থগিত করে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস 202 ধারায় তদন্ত করার নির্দেশ দিতে পারে। তাহলে পরোয়ানা ইস্যু স্থগিত করে তদন্তের নির্দেশ দিবে কত ধারায়? 202 ধারায়। আর 202 ধারা মানেই এটা কি মামলা? দেয়ার মামলা। আচ্ছা, জেনে রাখা ভালো, যার যার যারা যারা নতুন মনে হচ্ছে যে এত জিনিস কেমনে মনে রাখবো, এটা হচ্ছে আপনার আস্তে আস্তে পড়তে পড়তে দেখবেন যে অবচেতন মনে মনে উঠতেছে যে অমুক ধারায় এই জিনিস আছে। মুখস্থ করলে জীবনও আপনার মাথায় ঢুকবে না। দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী এবং এজাহার কোনো মূল সাক্ষ্য না। এটা শুধুমাত্র কোনো বিষয় অনুসমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। এটার অর্থ কি? মানে আপনি শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউরে কোনো সাজা দিবে না। এজাহারের সাথে যদি অন্যান্য সাক্ষীদের কথার কি থাকে, মিল থাকে, সেটার উপর ভিত্তি করে সাজা দিতে পারে। কিন্তু শুধু এজাহারে বলা আছে, কোন সাক্ষী কিছু বলে নাই, শুধু এজাহারের উপর ভিত্তি করে কি দিবে না? সাজা দিবে না। এই কারণে যদি বলে যে এজাহার কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স, না,
এটা হলো করবোরেটিভ। আচ্ছা, তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংশ্লিষ্ট ধারা আছে 155(2), 156(1), 156(3), 157 আর 202। আমি একটু বলি, দেখেন 155(2) হলো নন জিয়ার মামলা, 156(1) জিয়ার মামলা, 156(3) পরে জিয়ার হচ্ছে, আগে নালিশি দায়ের করছিলেন, 157তে সন্দেহের ভিত্তিতে আমলযোগ্য, 1/202 আমলযোগ্য বা আমল অযোগ্য। তাহলে বিগত বছরের প্রশ্ন আমরা একটু যদি দেখি, আমরা প্রায় আজকে পড়া শেষ পর্যায়ে আসছি, পরীক্ষা নিব তার আগে এখানে 1 নম্বর প্রশ্নটা একটু দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারে? কত ধারা? 56। 56। ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না কততে? 156, 156(1) অ্যাকচুয়ালি। 2 নাম্বারটা দেখেন, যে কোনো মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা বল দিবেন অআমলযোগ্য মামলা তদন্ত করতে পারে না যদি সে অনুমতি না নেয় কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 3 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত কাজ করে কততে? 156(1). আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার, যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও আছে, মেলে তো, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। কত ধারায়? 57 ধারায়। আর 57 ধারায় তদন্ত করলে কারে আগে জানাতে হবে? ম্যাজিস্ট্রেটকে। আচ্ছা, তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে এগুলা পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। আগামী দিন আমরা পুলিশি তদন্তের যে বিধান 160 থেকে 163 এখান থেকে শুরু করব। তো আজকে যা যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে তাহলে এখন আমি আপনাদের গ্রুপে প্রশ্ন দিব, পরীক্ষা হবে আর কি। অনলাইনে যারা আছেন ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই যে ইয়ার পেজটা দিয়েন স্যার। হ্যাঁ, এডিশনাল শিট দিয়ে দিব, সমস্যা নাই। তুষার, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার। ঠিক আছে, ধন্যবাদ।